কি বন্ধুরা, রাতে ফ্যানের স্পিডটা নিশ্চয়ই এবার একটু কমিয়ে দিয়েছেন, তাই তো? দিনের বেলা অতটা বোঝা না গেলেও রাতের বেলা নিশ্চয়ই আপনারাও আমারই মতো হালকা ঠান্ডার অনুভূতি অবশ্যই অনুভব করছেন। কি কিছু ভুল বললাম না তো? আর রাতের হালকা ঠান্ডার অনুভূতির চাদরকে সরিয়ে নতুন সূর্যোদয়কে সাথে নিয়ে আবারও আমি বেরিয়ে পড়লাম আপনাদের সাথে নতুন গন্তব্যের নতুন ঠিকানায়। তাই বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমি চলে এলাম আমার নিকটবর্তী স্টেশন ধাত্রীগ্রামে। এবার এইখানে টিকিট কাউন্টার থেকে নবদ্বীপ পর্যন্ত ট্রেনের টিকিটটা আমাকে কেটে নিতে হবে। ট্রেন যথারীতি প্ল্যাটফর্মে এসে ঢুকেও পড়ল। এবার উঠে পড়ার পালা। আপনারা হয়তো ভাবছেন যে ট্রেনে উঠে পড়লাম, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের জানালামই না যে আজ আমি কোথায় যাচ্ছি। হ্যালো বন্ধুরা, সে তো আপনারা ভিডিওর টাইটেল দেখে এতক্ষণ ধরেই ফেলেছেন। তবুও বলি, আজ আমার গন্তব্য নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর থেকে 28 কিলোমিটার দূরে লালগোলাগামী রেলপথে বেথুয়া ডহরি অভয়ারণ্য। চলে এলাম নবদ্বীপ স্টেশন। এরপর স্টেশন থেকে বেরিয়ে হাঁটা পথে চলে এলাম নবদ্বীপ রেলগেটের কাছে। এইবার এইখান থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাওয়ার জন্য একটি বাস আমি ধরে নেব। বাসে উঠেও পড়েছি। আপাতত গন্তব্য এই বাসটি করে কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছে যাওয়া। বাস স্ট্যান্ড পাল্টাপাল্টি করে অবশেষে আমি এসে পৌঁছালাম কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে। ট্রেনের টিকিটটাও কেটে নিলাম। কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশন থেকে আপনাকে লালগোলাগামী যে কোনো ট্রেন ধরতে হবে। সেই ট্রেনগুলোর প্রত্যেকটাই বেতুয়া ডহরি স্টেশনে গিয়ে দাঁড়ায়। আপনারা কৃষ্ণনগর স্টেশন থেকে লালগোলাগামী যে কোনো এক্সপ্রেস ট্রেনও ধরতে পারেন, সেটা ধরেও আপনারা বেতুয়া ডহরি স্টেশনে গিয়ে নামতে পারবেন। আর রানাঘাট থেকে যে সকল লোকাল ট্রেনগুলি ছাড়ে লালগোলাগামী, সে ট্রেনগুলো ধরেও আপনারা বেতুয়া ডহরি স্টেশনে গিয়ে পৌঁছতে পারবেন। আমি বেতুয়া ডহরি যাওয়ার জন্য লোকাল ট্রেনের টিকিটটা কেটে নিয়েছি। আমার ট্রেনের টাইম আছে 10টার সময়। রানাঘাট থেকে আসবে এবং কৃষ্ণনগর সিটি জাংশনের টাইম হচ্ছে 10টায়, যেটা বেতুয়া ডহরি স্টেশন গিয়ে পৌঁছাবে। রানাঘাট থেকে লালগোলা পর্যন্ত যাওয়ার জন্য লোকাল ট্রেনটি যথারীতি কৃষ্ণনগর স্টেশনের প্ল্যাটফর্মে এসে পৌঁছেও গেল। আর আমিও ট্রেনেতে উঠে পড়লাম। কৃষ্ণনগর থেকে বেথুয়াডহরি পর্যন্ত দূরত্ব হচ্ছে মাত্র 28 কিলোমিটার। আর এই পথের প্রথম স্টেশন হলো বাহাদুরপুর। বেতুয়াডহরি স্টেশনে
সকল এক্সপ্রেস ট্রেনই দাঁড়ায়, তাই সেক্ষেত্রে আপনারা চাইলে এক্সপ্রেস ট্রেন ধরেও বেথরডুয়ারি গিয়ে পৌঁছতে পারেন। এই পথে বাহাদুরপুরের পরে পরবর্তী স্টেশনটির নাম হচ্ছে ধুবুলিয়া। কৃষ্ণনগর থেকে বেতুয়া ডহরি যাওয়া পর্যন্ত আমাকে কভার করতে হবে মোট 3টি স্টেশন, যার 2টো স্টেশনকে আমি যথারীতি কভার করে এসেছি। আর এই পথের 3য় নম্বর স্টেশন হচ্ছে মুড়াগাছা। এবার এসে পৌঁছতে চলেছি আমার গন্তব্য বেতুয়া ডহরি স্টেশনে। আর বেতুয়া ডহরি স্টেশনে এসে পৌঁছে গেলাম, অথচ এই স্থানটির সামাজিক স্থিতি সম্পর্কে আপনাদের কিছু জানালাম না, সেটা কি করে হয়। তাই বলে দিই, এই বেতুয়া ডহরি জায়গাটি নাকাশিপাড়া বিধানসভা এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জনবসতিপূর্ণ অর্ধ মফস্বল শহর। ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে পড়েছে। চলুন এবার ট্রেন থেকে নেমে পড়া যাক। এইবার এই পথটি দিয়ে স্টেশনের বাইরে আমাকে বেরিয়ে যেতে হবে। अरे चलो। আর স্টেশনের বাইরে থেকে এরপর আমাকে বেতুয়া ডহরি অভয়ারণ্য যাওয়া পর্যন্ত একটি টোটো ধরে নিতে হবে। স্টেশন থেকে টোটো ধরে এরপর আমি চলে এলাম বেতুয়া ডহরি অভয়ারণ্যের একদম সামনে। আর স্টেশন থেকে আপনার বেতুয়া ডহরি অভয়ারণ্যের সামনে আসা পর্যন্ত ভাড়া নিল 10 টাকা। এরপর এখান থেকে অভয়ারণ্যে প্রবেশ করার জন্য টিকিটটা আমাকে কেটে নিতে হবে। ম্যাডাম টিকিট কত? 100 টাকা করে দেন, একটা দেন। আচ্ছা, বাচ্চাদের কি কোনো কনসেশন আছে নাকি? বাচ্চাদের 5 বছরের উপরে লাগবে। 5 বছরের নিচে লাগবে না? না। আর ইয়ে স্টুডেন্টদের জন্য কিছু ব্যাপার? স্টুডেন্টদের জন্য সংশয়পত্র লাগবে। স্টুডেন্টদের জন্য লিখিত আনতে হবে, স্কুল থেকে লিখিত আনতে হবে। স্কুল থেকে লিখিত নিয়ে আসতে হবে? হ্যাঁ, লিখিত আনলে 75 টাকা করে।
অভয়ারণ্যের ভিতরে প্রবেশ করার জন্য এরপর আমি 100 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিলাম। গেট দিয়ে ভিতরে ঢুকতেই রাস্তার দুপাশে কিছু বিধিনিষেধ সম্পর্কিত তথ্য এই বোর্ডগুলিতে লিপিবদ্ধ করা রয়েছে। এর মানে হলো কোন কোন জিনিসগুলো আপনারা অরণ্যের ভিতরে নিয়ে যেতে পারবেন না বা কি কি করতে পারবেন না। আরেকটু এগিয়ে আসতেই নজরে এলো এই বেতুয়া ডহরি অভয়ারণ্যের ভিতরে সরকারি একটি গেস্ট হাউসের। বেতুয়া ডহরি অভয়ারণ্য ঘুরতে এসে চাইলে আপনারা 2-1 দিনের জন্য এই গেস্ট হাউসে এসে থাকতেও পারেন। গেস্ট হাউস বুকিং ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই স্থানটিতে বেতুয়া ডহরি অভয়ারণ্যের লোগো হিসাবে দুটো পাখির ডানাকে সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে। আর এই স্থানটিতে বেতুয়া ডহরি অভয়ারণ্যের ভিতরে কোন স্থানে কোন কোন জিনিসগুলো দেখতে পাওয়া যেতে পারে সেই সব সম্পর্কিত একটি ম্যাপ লিপিবদ্ধ করা রয়েছে। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আরও খানিকটা এগিয়ে আসতে এরপর আপনাদের রাস্তার বাঁ পাশে দ্বিজেন্দ্রলাল রায় নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার নজরে পড়বে। চলুন ভেতরে গিয়ে একবার দেখে নেওয়া যাক। আর এই দেখুন, মোটু আর পাতলু দুই বন্ধু এই সেন্টারের প্রবেশদ্বারের মুখে আমাদের ওয়েলকাম করার জন্য যথারীতি দাঁড়িয়ে রয়েছেন। খুবই সুন্দর, তাই না? আর এই হলো দ্বিজেন্দ্রলাল রায় নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। 2003 সালের 28শে মার্চ তৎকালীন বনমন্ত্রী যোগেশচন্দ্র বর্মন মহাশয় এই কেন্দ্রটির উদ্বোধন করেছিলেন। ভিতরে ঢুকতেই ভিতরের পরিবেশটা সত্যি খুবই আকর্ষণীয়। দেয়ালগাত্রে বিভিন্ন বিষয় সম্পর্কিত ডেমো পিকচার লিপিবদ্ধ করা রয়েছে, যেগুলো চলুন একে একে দর্শন করে নিই। সভ্যতার মাসুল। আদিমকালে কিভাবে মানুষজন বনে জঙ্গলে বন্য প্রাণী শিকার করতেন সেই সব সম্পর্কিত একটি ডেমো এখানে দেওয়া রয়েছে।
আবার এর পরেরটাতে চাষের কাজে কিভাবে জল সংরক্ষণ করা হয় সেই সম্পর্কিত ডেমো দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া আরও যে সকল ডেমো রয়েছে সেগুলি আমি পরপর আপনাদের সামনে তুলে ধরলাম। এই স্থানটিতে বেতুয়ার জঙ্গলে হরিণদের খাবার খাওয়ার দৃশ্য ডেমো আকারে ফুটিয়ে তোলা হয়েছে। এই স্থানটিতে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু উল্লেখযোগ্য স্থাপত্যের দৃষ্টান্ত ডেমো আকারে ফুটিয়ে তোলা হয়েছে। সেগুলি আমি আপনাদের সামনে পরপর তুলে ধরলাম। এই স্থানটিতে বনকর্মীরা ঘর থেকে কিভাবে সাপ উদ্ধার করেন সেই ঘটনার প্রেক্ষিতে একটি দৃশ্য ডেমো আকারে ফুটিয়ে তোলা হয়েছে। আবার এর পর ডেমোটাতেই শিয়াল এবং পেঁচার শিকার ধরার কৌশল সম্পর্কিত একটি ডেমো দেখতে পাওয়া যাচ্ছে। এই স্থানটায় রয়েছে বনের মধ্যে একই স্থানে সহাবস্থানরত চিতা, বক, পানকৌড়ি, বেজি এবং বন বিড়ালের একই সাথে একটি ডেমো। ডেমোগুলোর ঠিক পাশেই একটি জায়গায় কিছু প্রাণীর ডিম এবং কিছু প্রাণীকে সংরক্ষণ করে কাঁচের বয়ামে রেখে দেওয়া হয়েছে। আসুন একে একে এগুলিকেও দর্শন করে নিই। মিষ্টি জলের কুমির। মিষ্টি জলের কুমিরের ডিম, কালাচ সাপ, এইখানটায় রয়েছে কচ্ছপের ডিম, নোনা জলের কুমির, এটার কাগজটা উঠে গেছে, তবে ভিতরে যে একটি সাপ রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশেরটায় রয়েছে গোখরো সাপ, আর এটি হলো ময়াল সাপ বা পাইথন। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের মাঝখানের এই অংশে একটি জায়গায় কিছু পাথরের নমুনা সংগ্রহ করে রেখে দেওয়া হয়েছে।
এইখানের একটি স্থানে দ্বিজেন্দ্রলাল রায়ের একটি আবক্ষ প্রস্তর মূর্তি স্থাপনা করা রয়েছে। ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। চারপাশের পরিবেশটা নানা রকম দৃশ্যাবলী দ্বারা খুবই সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে। আর ইন্টারপ্রিটেশন সেন্টারের ঠিক মাঝখানেই রয়েছে একটি ঘড়িয়াল, যদিও এটি কিন্তু আসল নয়। চলুন এবার তাহলে আসলের খোঁজেই জঙ্গলের মধ্যে প্রবেশ করা যাক। বনকর্মীর কথা মতো সোজা পথটি ধরে না গিয়ে বাঁদিকে রাস্তা ধরে এরপর আমি বেতুয়াডহরি অভয়ারণ্যের মূল অরণ্যভাগ অংশের ভিতর প্রবেশ করলাম। বেশ খানিকটা আসার পর এইখানে একটি স্থানে হরিণকে খাবার দেওয়ার জন্য জায়গা করা রয়েছে, সেটি দেখতে পেলাম। খাবার দেওয়ার জায়গাটিতে বেশ অনেকটা পরিমাণ খাবারই এখনো পর্যন্ত অবশিষ্ট রয়েছে। হয়তো পরে কোনো এক সময় হরিণের দল এই স্থানে এসে ভিড় জমাবে আর এই খাবারগুলিকেও খেয়ে যাবে। খাবার দেওয়ার জায়গা যখন রয়েছে তখন কাছে পিঠে কোনো হরিণের দর্শনও হয়তো পেতে পারি, এই চিন্তা করে চারিদিকে তাকাতে থাকলাম। কিন্তু না বন্ধুরা, হরিণ এমনিতেই খুবই ভীত প্রাণী। মানুষ দেখলে সে আমাকে ফটোশ্যুট দেওয়ার জন্য অবশ্যই কোনো গাছের নিচে দাঁড়িয়ে থাকবে না। তাই মনে খানিকটা আক্ষেপ নেই, আবারও সামনের দিকে এগিয়ে চললাম। আর হ্যাঁ বন্ধুরা, এই বেতুয়াডহরি অভয়ারণ্য সম্পর্কে আপনাদের একটু সংক্ষিপ্ত তথ্য জানিয়ে দিই। এই অভয়ারণ্যটি কোনো এক সময় জমিদারি প্রপার্টি ছিল বলে কথিত আছে। পরে এই ভূখণ্ডটি সরকারি আওতায় চলে আসে। 1970 সাল নাগাদ কলকাতার আলিপুর এবং উড়িষ্যার নন্দনকানন থেকে কিছু হরিণ এনে এই বনাঞ্চলে ছাড়া হয়। চোখে তো কিছুই পড়লো না, বলছি চোখে তো কিছুই পড়লো না। কুমির আছে, হরিণ মরিণ কিছুই নেই, তবে প্রচুর নিস্তব্ধতা প্রচুর, কিন্তু জিনিস দেখতে পাচ্ছি না কিছু। জিনিস দেখতে হবে, জঙ্গলের ভিতরে আছে, এখন বাইরে হবে নাকি? হ্যাঁ, লোক দেখলে পালাবে। হরিণ তো লোক দেখলেই পালাবে। আমি কার কাছে যাবো? বনকর্মীদের সাথে খানিকক্ষণ কথোপকথন সেরে আবারও এগিয়ে চললাম সামনের দিকে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের জ্ঞাত করার জন্য আর একটা তথ্য আপনাদের জানাই। এই বনভূমিটির মোট আয়তন 66.87 হেক্টর। বেশ খানিকটা হেঁটে আসার পর
এইখানে একটি স্থানে ঘড়িয়াল বলে লেখা রয়েছে এবং তীর চিহ্ন দেখিয়ে এই পুকুরটির দিকে নির্দেশ করা রয়েছে। আর বনকর্মীদের মুখেও শুনে এলাম এইখানেই একটি পুকুরে 4খানা ঘড়িয়াল এবং বেশ কিছু কচ্ছপ সংরক্ষণ করে রাখা আছে। আর খুব সম্ভবত এটি সেই পুকুরটি, যা নেট দিয়ে খুব সুন্দরভাবে ঘেরা রয়েছে। তাই নেটের উপর দিয়েই চারিদিকে উঁকি ঝুঁকি মারতে থাকলাম, কিন্তু কোনো ঘড়িয়ালকেই ঠিকমতো দেখতে পেলাম না। একটু ঠান্ডা পড়লে ঘড়িয়ালগুলো রোদ পোহানোর জন্য ডাঙার দিকে চলে আসে, তবে ঠান্ডার পরিমাণটা এখনও তো সেরকম পড়েনি, তাই পুকুরেই খুব সম্ভবত তারা মুখ ডুবিয়ে বসে আছে। এইখানটাতে একটি স্থানে এসে দেখলাম একটি ঘড়িয়াল পুকুরের ঠিক পাড়েই রয়েছে। এই দেখুন বন্ধুরা, দেখতে পেয়েছেন? এই দেখুন, একদম জলে অর্ধেক গা ডুবে আছে, ডাঙায় অর্ধেক গা ডুবে আছে। মানে খুব ঠান্ডাও তো পড়েনি আর খুব গরমও নয়, মাঝামাঝি অবস্থা। তাই উনিও মাঝামাঝি স্থানে বিরাজ করছেন। যাই হোক, কিছু তো একটা দর্শন করা গেল। এতক্ষণ ঘুরে ঘুরে চোখটারও তো যা হোক সার্থকতা বলে একটা জিনিস হয়, সেটা যা হোক সম্পূর্ণ হলো। পুকুরের পাড়ে এই স্থানটিতেও একজন বনকর্মী বসেছিলেন। ওনার সঙ্গেও এই বনভূমি সম্পর্কিত কিছু গালগল্প সেরে নিলাম। এরপর আবারও আমি এগিয়ে চললাম অরণ্যের পথ ধরে, বন্যপ্রাণী দর্শনের আশা মনে জাগিয়ে নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, বুধবার বাদ দিয়ে সপ্তাহের যে কোনো দিন সকাল 10টা থেকে বিকেল 3টের মধ্যে আপনারা এই অভয়ারণ্যে ঘুরতে আসতে পারেন। আর ঘুরতে এসে দু একটা সেলফি তো বানতাই না বস, তাই দু একটা সেলফি আমিও তুলে নিলাম। সেলফিগুলো ঠিক কেমন হয়েছে বা আপনাদের মতো তুলতে পারলাম কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশ খানিকটা পথ হেঁটে আসার পর এরপর আমি এই স্থানটিতে এসে পৌঁছালাম। এই স্থানটিতে ভ্রমণার্থীদের জন্য সুন্দর বসার জায়গা করা রয়েছে। চাইলে আপনারা বেতোয়া ডহরি ভ্রমণে এসে এই স্থানেও আপনাদের ফটোশ্যুট পর্বগুলো সেরে নিতে পারেন। এগুলো কি পাখি দুটো? চিল না? এইখানে একটি স্থানে ময়াল হইতে সাবধান বলে একটি বোর্ড টাঙানো রয়েছে। খুব সম্ভবত কোনো এক সময় এই স্থানে ময়াল সাপকে দেখতে পাওয়া গিয়েছিল, তাই এরকম ব্যবস্থা। কিন্তু একটু বিচার করে দেখুন, খোলামেলা অরণ্যভূমিতে কোনো একটি প্রাণী কোনো একটি স্থানের মধ্যে কীভাবে বাঁধা থাকতে পারে। সে তো অরণ্যের এমাতা অমাতা
যে কোনো স্থানেই বিচরণ করতে পারে। তাই এই বোর্ডটির অবস্থানগত যৌক্তিকতা খুঁজে পেলাম না। হ্যালো বন্ধুরা, ঘোরাঘুরি অনেকটাই হলো, তবে সেরকম কিছু আমি আপনাদের দর্শন করাতে পারলাম না। একমাত্র একটি ঘড়িয়ালকে আপনাদের দর্শন করিয়েছি। বুঝতেই পারছেন এটা হচ্ছে অভয়ারণ্য, কোনো জু বা চিড়িয়াখানা নয় যে টিকিট কাটলেন আর এসে বিভিন্ন যে সকল প্রাণীগুলোকে সংরক্ষণ করা থাকে সেগুলোকে আপনারা দর্শন করতে পারলেন। এই স্থানেতে সমস্ত প্রাণী খোলা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। হয়তো এখনো দেখতে পাইনি, হয়তো একটুখানি এগিয়ে হয়তো সামনে দিয়ে কোনো হয়তো হরিণ চলে যাবে, দেখতে পাও, আপনাদের দেখাতে পারবো বা নিজেও দর্শন করতে পারবো। তা সবটা নির্ভর করছে কপালের উপরে। আমি হয়তো দেখতে পাইনি, তবে আপনারা যে এলে দেখতে পাবেন না সেরকম ভাবার কোনো কারণ নেই। আর যারা প্রকৃতিপ্রেমী মানুষ তারা অবশ্যই এই স্থানে এসে আনন্দ উপভোগ করতে পারবেন, কারণ এই নিস্তব্ধ পরিবেশে রোমাঞ্চটা একটা অন্যরকম। ফাঁকা স্থান দিয়ে যখন যদি কোনো সময় একা যান, গাটা আপনার ছমছমও করতে পারে। মানে কোনো স্থান এতটাই নিস্তব্ধ যেটা হয়তো আপনাদের ক্যামেরাতে আমি আপনাদের দর্শন করতে পারছি না, কিন্তু ওই স্থানে এলে সেই নিস্তব্ধতা অনুভব করতে পারবেন। এখন চলুন, সামনে কিছু প্রাণী সংরক্ষণ করানো আছে, সেগুলোকে আপনাদের দর্শন করাবো। বেতুয়াডহরি অভয়ারণ্যের এই স্থানটিতে কিছু পাখি সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। অরণ্যের ভিতরে ঘুরতে গিয়ে এই অরণ্যে বসবাসকারী বিভিন্ন প্রজাতির সাপ, হরিণ, বনবিড়াল, শিয়াল, এই সকল প্রাণীগুলিকে আপনারা কতটা দর্শন করতে পারবেন সে বিষয়ে গ্যারান্টি না থাকলেও এই স্থানটিতে কিছু পাখি আপনারা দর্শন করতে পারবেন। এদের মধ্যে অন্যতম হলো ময়ূর, ম্যাকাও, বিভিন্ন প্রজাতির টিয়া, কাকাতুয়া এবং বিভিন্ন প্রজাতির পায়রা, যেগুলিকে আপনারা এখানে এলে দর্শন করতে পারবেন। এবার চলুন এদেরকে ঘুরে ঘুরে একটু দর্শন করে নিই। বাইরে চিড়িয়াখানা বহু কিছু থাকে, আমরা তো কি বোম্বে। এটা চিড়িয়াখানা নয় তো, এটা ফরেস্ট। এখানে আছে যে যে প্রাণীগুলো বলছি সব আছে, কিন্তু এর মধ্যে সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে ছাড়া অবস্থায় আছে। সিংহ, জিব্রা, এই দেখুন বন্ধুরা, এগুলো কি পাখি বলুন দেখিনি? এগুলি হলো ম্যাকাও। বাবা, একজন অপরজনের ঘাড়ে মাথা রেখে শুয়েই পড়ল। কত ভাব, দেখতেই পাচ্ছেন আপনারা। এইখানে একটি জায়গায় দুটি ময়ূরকে বনঝোপের মধ্যে খাবার খোঁজা অবস্থায় দেখতে পাওয়া গেল। আরেকটু এগিয়ে এসে এই স্থানটিতে বিভিন্ন প্রজাতির কিছু পায়রা দেখতে পাওয়া গেল। কিছু পায়রা
নিচে বসে রয়েছে, আর কিছু পায়রা উপরে যে জায়গা করা আছে সেইখানে বসে রয়েছে। বাচ্চা ছেলে দুটো ওর বাবার সাথে বেতোয়াডহরি ভবনে এসে এই পাখিটাকে দেখে খুবই উচ্ছ্বসিত। এইখানের এই স্থানটিতে বেশ কিছু পরিমাণ ছোট পাখি সারিবদ্ধভাবে বসে রয়েছে। এই পাখিগুলোর কি ঠিক নাম আমি আপনাদের জানাতে পারলাম না। পাখিগুলো এমনিতেই খুব সাইজে ছোট, তার উপর আবার নেটের ভিতরে রয়েছে, তাই ঠিকমতো ক্যামেরাও করা যাচ্ছে না। এইখানের এই স্থানটিতে রয়েছে বেশ কিছু টিয়া এবং কাকাতুয়া। আর এই দেখুন, হাঁড়ির ভিতরে থাকে কি যেন পাখিগুলোর নাম, হ্যাঁ, বদ্রি পাখি। সেগুলোও সাইজে এতটাই ছোট যে ঠিকমতো দেখতেই পাওয়া যাচ্ছে না। বদ্রি পাখি দর্শনের পর আরও একটু এগিয়ে এসে এবার দুটি ময়ূরকে একসাথে বসে রোদ পোয়াতে দেখলাম। এই সময় তো আর এগুলিকে পেখম মেলা অবস্থায় দেখতে পাওয়া যাবে না, তাই সেই আক্ষেপটা মনেই রেখে দিতে হলো। নাচ ময়ূরী নাচ রে, পেখম তুলে নাচ রে। ও এখন জল খাওয়াতেই ব্যস্ত। আর হ্যাঁ বন্ধুরা, বেতোয়াডহরি ভ্রমণ পর্বও আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গন্তব্যে। সকলে খুব ভালো থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন।